আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি হেনা আক্তার আজকের এই অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে সুস্থ রেখেছেন আজকের এই অনলাইন ক্লাসটি নেওয়ার জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই অধ্যক্ষ মহোদয় এবং আমার ইনচার্জ স্যারকে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকের এই অনলাইন ক্লাসটি নেওয়ার জন্য। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ওপর ক্লাসটি নিব। ক্লাস শুরু করার আগে আমি দেখে নিতে চাই কে কে আমার সাথে যুক্ত হয়েছো। যারা এখনও যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ক্লাসটি শেয়ার করে দাও এবং সকলকে জানিয়ে দাও যে ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। তাহলে আসো ক্লাসটি শুরু করি। আজকের বিষয়টি হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি পার্টস অফ স্পিচের উপর। এই অধ্যায়টি তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই বিষয়টা ভালো মতো আয়ত্ত করো তাহলে ক্লাস 6 পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো দেখি আমরা পার্টস অফ স্পিচটা কি। দেখো, এখানে দুটি ভাগ আছে। একটা হচ্ছে স্পিচ, মানে হচ্ছে বাক্য বা বাক্যাংশ। আরেকটি হচ্ছে পার্টস। পার্টস হচ্ছে অংশ। তাহলে আমরা সহজভাবে বলতে পারি দেখো, পার্টস অফ স্পিচ। স্পিচ মানে বাক্য বা বাক্যাংশ, আর পার্টস মানে হচ্ছে অংশ। তাহলে পার্টস অফ স্পিচকে আমরা ভাঙলে কি পাই? বাক্য বা বাক্যের বিভিন্ন অংশ। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে একটি বাক্যের বিভিন্ন অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে দেখো, এটা আমরা কিভাবে লিখব। যদি তোমাদের সংজ্ঞা হিসেবে আসে যে পার্টস অফ স্পিচ কাকে বলে, তখন তোমরা লিখবে একটি বাক্যের বিভিন্ন ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে যদি তোমাদের সংজ্ঞা আকারে আসে পার্টস অফ স্পিচ কাকে বলে, তখন তোমরা লিখবে একটি বাক্যের বিভিন্ন ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে, মানে একটি বাক্যের বিভিন্ন অংশকে। তাহলে দেখো, উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, সেটা যে কোনো উদাহরণ হতে পারে। কামাল ইজ এ স্টুডেন্ট। এখানে যে আমি একটা বাক্য লিখলাম, কামাল হচ্ছে একজন ছাত্র, এখানের বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডকে বলা হয় একটি অংশ বা পার্টস অফ স্পিচের অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়। তোমাদের এই ধরনের প্রশ্নটা চলে আসছে সবসময় যে পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে পার্টস অফ স্পিচকে সবসময় 8 ভাগে ভাগ করা যায়। সেটা আমরা চলো দেখি। पार्ट्स ऑफ स्पीच के 8 भागे
ভাগ করা যায়। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়, সেগুলো কি আসো আমরা দেখি। প্রথমেই হচ্ছে কি নাউন। নাউনটা কি? যে কোনো নামকে এক কথায় নাউন বলে। সেটা যে কোনো নাম হতে পারে, আমার নাম, তোমার নাম, স্কুলের নাম, প্রতিষ্ঠানের নাম, নদীর নাম, গাছপালার নাম, ফলের নাম, যে কোনো কিছুর নামকে আমরা সহজ ভাষায় বলবো নাউন। অর্থাৎ নাউন দিয়ে হচ্ছে নামকে ডিফাইন করা হয়। তাহলে নাউনের মধ্যে যে কোনো কিছু আসবে, কামাল, রহিম, পদ্মা, অথবা আমাদের প্রিয় স্কুল আহমদানি একাডেমির নামটিও কিন্তু নাউনের মধ্যেই পড়বে। তাহলে নাউনের যদি আমরা উদাহরণ হিসেবে লিখতে চাই তাহলে সেগুলো দেখো। মানে আমরা এটাকে আমরা তো শব্দের মধ্যে লিখেছি, আমরা এখন এটা বাক্যের মধ্যে প্রকাশ করব নাউনটাকে। কামাল গো টু স্কুল, এইখানে যে কামাল নামটা এটা হচ্ছে কি নাউন। আবার দেখো রোজ ইজ এ ফ্লাওয়ার, এখানে রোজটা কি? রোজ হচ্ছে একটা ফুলের নাম। তাহলে মানুষ বলো, প্রাণী বলো, কিংবা কোনো জায়গার নাম বলো, নদী বলো, ফুল বলো, পাখি বলো, সব কিছুর নামকে আমরা সহজভাবে বলবো সেটা হচ্ছে নাউন। তাহলে যখনই কোনো নাম আসবে সেটা কি হবে, তোমাদেরকে যদি ডিফাইন করতে বলা হয়, কোনো নাম দিয়ে নিচে যদি দাগ দেওয়া থাকে যে এটা কি হবে, তখন তোমরা সেটাকে বলবে নাউন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বরে আসবে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যাই বসে সেটাকে হচ্ছে প্রোনাউন বলে। এখন নাউনের পরিবর্তে মানে কি? মানে কোনো ব্যক্তির নামের পরিবর্তে আমরা যে শব্দটা বসাবো সেটাকেই হচ্ছে প্রোনাউন বলে। প্রোনাউন কিন্তু নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনের পরিবর্তে নাউনকেই বোঝায় প্রোনাউন দিয়ে। যেমন দেখো, যদি আমরা লিখি, আচ্ছা প্রোনাউনের উদাহরণ হচ্ছে হি, শি, দে, এইসব দিয়ে হচ্ছে আমরা প্রোনাউনকে বুঝে থাকি। তাহলে আসো এখন দেখি উদাহরণটা কি রকম হবে। আমি কি বলেছি প্রথমেই? প্রোনাউন হচ্ছে নাউনকে বিশ্লেষণ করে, মানে প্রোনাউন দিয়ে নাউনকে বোঝা যায়। তাহলে যদি আমরা উদাহরণ হিসেবে এখানে লিখি, দেখো মিতা ইজ এ স্টুডেন্ট। Mita goes to school. Mita is a good girl. তোমরা দেখো এখানে যে আমি বাক্যগুলো লিখলাম, মিতা ইজ এ স্টুডেন্ট, মিতা গোজ টু স্কুল, মিতা ইজ এ গুড গার্ল, এখানে প্রত্যেকটি জায়গায় আমি নাউনকে ব্যবহার করেছি। কিন্তু আমি প্রত্যেকটি বাক্যে যদি মিতা নামটা ব্যবহার না করে, ধরো প্রথমে আমি লিখেছি মিতা ইজ এ স্টুডেন্ট, এরপরে যদি আমি মিতার পরিবর্তে এখানে লিখি শি গোজ টু স্কুল, এরপরে আমি আবার মিতার পরিবর্তে লিখব শি, তাহলে দেখো বাক্যটি কেমন দেখা যায়। মিতা ইজ এ স্টুডেন্ট, শি গোজ টু স্কুল, শি ইজ এ গুড গার্ল। এখানে যে আমি শিটা ব্যবহার করছি মিতার পরিবর্তে, তার মানে কিন্তু এই শি দিয়ে অন্য কাউকে বুঝাচ্ছে না, এই শি দিয়ে কিন্তু এই নাউনকেই বুঝাচ্ছে, এই
মিতাকেই বোঝাচ্ছে, সি দিয়ে হচ্ছে মিতাকেই বোঝাচ্ছে, তাই বলা যায় যে নাউনের পরিবর্তে যেটা বসে অর্থাৎ নাউনকে বোঝানোর জন্যই যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় কি প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পারছো। যখন কোনো ছেলে হবে সেই ক্ষেত্রে আমরা হি ব্যবহার করব, যখন কোনো মেয়ের ক্ষেত্রে হবে তখন আমরা সি ব্যবহার করব, এবং একত্রে অনেকজন মানুষ যখন বোঝাবে তখন আমরা দে ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো। এরপরে কি আসে? 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? নাউন বা প্রোনাউনের অর্থাৎ কারো নামের দোষ গুণ অবস্থা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। অর্থাৎ যে কোনো অবস্থা, সেটা ঠান্ডা নাকি গরম, সেটা ভালো নাকি খারাপ, সেটা বেশি নাকি কম, কোয়ান্টিটি বোঝানোর জন্য বা তার অবস্থা বোঝানোর জন্য, সেটি কী রকম অবস্থায় আছে, সেটি বেশি আছে না কম আছে, সেটি ভালো আছে না খারাপ আছে, এই সকল কিছু বোঝানোর জন্য, মানে তার দোষ গুণ অবস্থা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভের উদাহরণগুলো দেখো। গুড, ব্যাড, রেড, কুল, অ্যাটসেট্রা, এরকম অনেক কিছু হতে পারে। শুধু যে এগুলো তাই না, অবস্থা বোঝানোর জন্য, পরিমাণ বোঝানোর জন্য, তার সেটা কী রূপে আছে সেটা বোঝানোর জন্য হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এরকম অ্যাডজেক্টিভের বহু উদাহরণ আছে। তাহলে আসো আমরা কিছু উদাহরণ দেখি। ম্যাঙ্গো টেস্ট সুইট, sun is hot, water is cold। তাহলে দেখো, সুইট মানে মিষ্টি, হট মানে গরম, আর কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এক একটা অবস্থান বোঝাচ্ছে যে ওয়াটারটা কেমন, ওয়াটারটা হচ্ছে ঠান্ডা। এই যে ওয়াটারের যে একটা রূপ বোঝাচ্ছে, এই জন্যই হচ্ছে এখানে কোল্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার দেখো, ম্যাঙ্গো টেস্ট সুইট, তার মানে আমটা কেমন, আমের টেস্টটা কেমন, আমের টেস্ট হচ্ছে মিষ্টি। এই যে একটা আমের যে গুণাগুণ বর্ণনা করা হলো যে আমের গুণটা হচ্ছে আম মিষ্টি, আর এটাই হচ্ছে কি, এই সুইটটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার দেখো, সান ইজ হট মানে সূর্য কেমন, সূর্য হচ্ছে অনেক গরম। তাহলে সূর্যের অবস্থা বা সূর্যের যে গুণটা বোঝাচ্ছে যে সূর্য কেমন হতে পারে, সূর্য হচ্ছে গরম। এই যে গরম, এই যে অবস্থাটা, এটা কি বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সহজভাবে বলতে পারি নাউন অথবা প্রোনাউনের অবস্থা দোষ গুণ বোঝানোর জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 4 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে বিশেষায়িত, অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে যেহেতু দোষগুণকে বোঝাচ্ছে, তাই অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বুঝি সেটা ভালো বা খারাপ বা ঠান্ডা বা গরম, লাল অথবা নীল, এই ধরনের অবস্থাকে বুঝি। কিন্তু সেটা কেমন গরম, সেটা কেমন ঠান্ডা, সেটা কেমন দ্রুত, সেটা কেমন স্লো বা ধীর গতি, এই যে বিশেষায়িত করা, যে কেমন ঠান্ডা হতে পারে, কেমন গরম হতে পারে, এইটাকে বিশেষায়িত করাকেই হচ্ছে বলে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কিছু উদাহরণ দেখো। ভেরি গুড, very fast। অর্থাৎ দেখো, গুড মানে আমরা বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ, কিন্তু সে কেমন ভালো, সে খুব ভালো। ফাস্ট মানে হচ্ছে দ্রুতগতি মানে অবস্থা, কিন্তু সে কেমন ভালো,
কেমন অবস্থা? এটা হচ্ছে কি খুব দ্রুত, মানে বিশেষায়িত করছে। আর এটা কি হচ্ছে? অ্যাডভার্ব বলে। তাহলে চলো আমরা এটা কিছু উদাহরণ দেখে আসি। এখানে দেখো, শি ইজ এ ভেরি গুড গার্ল, সে হচ্ছে খুব ভালো মেয়ে। তাহলে এই যে খুব ভালো, একটা হচ্ছে ভালো যেটা অ্যাডজেক্টিভ বললাম, আর খুব ভালো মানে অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে বলা হচ্ছে, মানে জোর দিয়ে বলা হচ্ছে যে সে হচ্ছে খুব ভালো। আর এই যে ভেরি গুড, এটাই হচ্ছে কি অ্যাডভার্ব। আবার দেখো, ট্রেন গোজ ভেরি ফাস্ট, আমরা জানি যে ট্রেন হচ্ছে দ্রুত গতিতে যায়, কিন্তু ট্রেন কিভাবে দ্রুত গতিতে যায়? খুব বেশি দ্রুত গতিতে যায়। আর এটাই হচ্ছে কি অ্যাডভার্ব, যে ভেরি ফাস্ট, ট্রেন হচ্ছে খুব দ্রুত দৌড়ায়। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। 5 নাম্বার হচ্ছে ভার্ব। ভার্বটা কি? যে কোনো কিছুর কাজকেই হচ্ছে ভার্ব বলে। সেটা যে কোনো কাজ, তুমি খাচ্ছ, ঘুমাচ্ছ, দৌড়াচ্ছ, পড়ছো, তুমি হাঁটছো, যে কোনো কিছুর কাজকেই আমরা সহজভাবে বলতে পারি সেটা হচ্ছে ভার্ব। এর উদাহরণ অনেক বেশি এবং এটা হচ্ছে খুবই সহজ। আমরা ভার্বটা খুব সহজেই নির্ধারণ করতে পারি, কারণ তুমি যদি হেঁটে যাও সেটাও হচ্ছে একটা ভার্ব হবে। তাই আমাদের আশেপাশে ভার্ব হচ্ছে অনেক বেশি এবং খুব সহজেই হচ্ছে এটাকে চেনা যায়। যেমন দেখো, গো মানে যাওয়া, ওয়াক হাঁটা, ইট মানে খাওয়া, রিড। তাহলে এই যে যাওয়া, হাঁটা, খাওয়া, পড়া, ঘুমানো, এই সব কিছুর কাজকেই হচ্ছে কি বলা হয়? ভার্ব বলা হয়। তাহলে চলো আমরা কিছু ভার্বের উদাহরণ দেখি। He goes to school. I eat rice. এখানে ইট মানে খাওয়া, এটা হচ্ছে কি ভার্ব। হি গোজ টু স্কুল, সে হচ্ছে স্কুলে যাচ্ছে, এই গোজটাও হচ্ছে কি ভার্ব। আশা করি বুঝতে পারছো। নিচে লিখলে দেখা যাবে না বলতে হয়, আমি প্রথম দিকে একটা মুছে দিচ্ছি বাকিগুলো দেখানোর জন্য। এরপরে হচ্ছে 6 নম্বরে প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে একটু বলে নেই। প্রিপোজিশন মানে হচ্ছে সম্পর্ক করা। একটি বাক্যের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি বাক্যকে সংযুক্ত করার জন্য বা বাক্যের মধ্যে সম্পর্ক আনার জন্য প্রিপোজিশনটা ব্যবহার হয়ে থাকে। এবং এই প্রিপোজিশনটা খুব ছোট আকারের হয়ে থাকে, খুব ছোট ছোট বাক্যের। তাহলে তোমরা দেখলেই হচ্ছে বুঝতে পারবে। প্রিপোজিশনের কিছু উদাহরণ হচ্ছে অন, ইন, টু, উইথ ইত্যাদি। আমাদের জীবনে অনেক রকমের প্রিপোজিশন জড়িয়ে আছে, আর তোমরা এই ধরনের ওয়ার্ডগুলো, এই ধরনের প্রিপোজিশনগুলো প্রায় হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহার করে থাকো। এই সকল ছোট ছোট ওয়ার্ড ছাড়া বাক্য কমপ্লিট হয় না। তাই প্রিপোজিশন আমাদের জীবনে বা আমাদের বাক্য কমপ্লিট করার জন্য খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা একটা ভুল করে থাকো, তোমরা অনেকেই হচ্ছে অনেক জায়গায় কোন প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে ঠিকভাবে জানো না। তাই বাক্যের মধ্যে এক এক সময় তোমরা এক এক রকমের প্রিপোজিশনটা দিয়ে রাখো। তোমরা এই বিষয়ে হচ্ছে সচেতন থাকবে, না হলে তোমাদের পুরো বাক্যটি হচ্ছে ভুল হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রিপোজিশনের কিছু উদাহরণ দেখি।
দেখো হি গোজ টু স্কুল, এটা দিয়ে আমি তোমাদেরকে ভার্বের উদাহরণটা দেখিয়েছিলাম যে গোজ যেটা থাকবে মানে যাওয়া, এটা হচ্ছে কি ভার্ব। কিন্তু এই বাক্যের মধ্যে দেখো ছোট্ট একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে কি টু। এই টুটাই হচ্ছে প্রিপোজিশন, যেটা বাক্যের মধ্যে ছোট্ট করে বসে আর হচ্ছে বাক্যটাকে পুরোটা কমপ্লিট করে দেয়। তারপর দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন মানে হচ্ছে উপরে, মানে বইটা হচ্ছে টেবিলের উপরে। এই ধরনের ছোট ছোট প্রিপোজিশন ব্যবহার করে আমরা বাক্যটাকে কমপ্লিট করে থাকি। আর এই ধরনের প্রিপোজিশনের ব্যবহার তোমরা সব ক্ষেত্রেই করে থাকো। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিপোজিশনের পরে কনজাংশন। তোমাদের বুঝতে কোথাও সমস্যা হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। 7 নম্বরে দেখো কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযোগ করা, মানে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সংযোগ ঘটানোকেই বলা হচ্ছে কনজাংশন। অ্যান্ড হবে, একটা অ্যান্ড হবে এখানে। কনজাংশন, কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে সংযুক্ত করা, মানে এক বা একাধিক বাক্যকে এক বাক্যে নিয়ে আসাকেই হচ্ছে কনজাংশন বলে। তাহলে দেখো কনজাংশনের কিছু উদাহরণের সাথে সাথে আমি পুরো বাক্যটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কনজাংশনের ছোট ছোট উদাহরণ হচ্ছে উইথ, অ্যান্ড, অর, উইথ না, উইথ হবে না, বাট হবে, বাট, অ্যান্ড, অর, এরকম এটসেট্রা, বহু শব্দ। অ্যান্ড, বাট, অর বা এই ধরনের বহু শব্দ দিয়ে আমরা বিভিন্ন বাক্যকে এক বাক্যে রূপান্তর করে থাকি। তাহলে দেখো আমরা এখন উদাহরণটা দেখি কনজাংশন দিয়ে। রিমা eats rice and fish. তাহলে রিমা কি খাচ্ছে? রিমা হচ্ছে ভাত খাচ্ছে এবং কি খাচ্ছে? ভাতের সাথে কি খাচ্ছে? ফিশ খাচ্ছে। সে ভাত এবং মাছ খাচ্ছে, সে ভাত এবং মাছ খাচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারতাম রিমা ইটস রাইস, রিমা ইটস ফিশ। দুইটা বাক্যে আমরা লিখতে পারতাম যে রিমা ভাত খাচ্ছে, রিমা মাছ খাচ্ছে, দুটা বাক্য দিই যে রিমা ইটস রাইস, রিমা ইটস ফিশ। কিন্তু আমরা এই দুটো বাক্যকে অ্যান্ড দিয়ে হচ্ছে সংযুক্ত করে দিলাম, এক বাক্যে নিয়ে চলে আসলাম যে রিমা মাছ খাচ্ছে এবং ভাত খাচ্ছে, রিমা ইটস রাইস অ্যান্ড ফিশ। এক বাক্যর মধ্যে আমরা বুঝিয়ে দিলাম রিমা হচ্ছে ভাত খাচ্ছে এবং কি খাচ্ছে? হ্যাঁ, ঠিক বলেছো, রিমা হচ্ছে মাছ খাচ্ছে। তারপর দেখো আরেকটা উদাহরণ দেখি। He is poor but honest. সে হচ্ছে গরিব, হি ইজ পোর, সে গরিব কিন্তু সে কি? সৎ। তাহলে দুটা বাক্য এইভাবে হতে পারতো, সে গরিব, সে সৎ, কিন্তু আমরা এই দুটা বাক্যকে বাট দিয়ে হচ্ছে সংযুক্ত করে ফেললাম যে সে গরিব এবং সে হচ্ছে কি? সৎ। সে গরিব হলেও কিন্তু সে হচ্ছে সৎ। তাহলে আসো আরেকটা আমরা দেখি উদাহরণ। read or you will fail. পড়ো অথবা পড়ো, নাহলে তুমি ফেল করবে।
তাহলে দেখো রিড অর ইউ ফেল, তুমি পড়ো নাহলে তুমি ফেল করবে। এই যে অ্যান্ড, বাট, অর এইগুলোকেই হচ্ছে বলা হয় কনজাংশন, যেটা হচ্ছে দুটি বাক্যকে এক বাক্যে সংযুক্ত করে। আশা করি বুঝতে পারছো। এবং সর্বশেষে 8 নাম্বার, সেটা হচ্ছে ইন্টারজেকশন। 8 নম্বরে ইন্টারজেকশন দিয়ে হচ্ছে বাক্যের আবেগকে বোঝায়। মানুষের বিভিন্ন আবেগ অনুভূতি থাকে, দুঃখ কষ্ট থাকে, হতাশ থাকে, খুশি থাকে, এই ধরনের যে আবেগগুলো সেগুলো যে বাক্য দিয়ে বোঝানো হয় সেটাকে হচ্ছে ইন্টারজেকশন বলে। সেটা কিছু উদাহরণ চলো আমরা দেখি। অ্যালাস আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, যখন তোমরা ইন্টারজেকশনের উদাহরণ লিখবে তখন কিন্তু তোমরা অবশ্যই এই হাইফেনটা ব্যবহার করবে। দেখো কিভাবে লিখছি, এটা হচ্ছে ইন্টারজেকশনের একটা চিহ্ন। এই চিহ্নটা দিয়ে বোঝা যায় যে এই বাক্যটা হচ্ছে ইন্টারজেকশন। বাক্যটা খুব সহজ, এইভাবে তোমরা দিবে, দিয়ে নিচে হচ্ছে একটা ফোঁটা দিবে, এটা হচ্ছে কি ইন্টারজেকশনের চিহ্ন। তাহলে চলো আমরা এটা দিয়ে হচ্ছে কিছু উদাহরণ দেখি। Alas, I am sad. হুররে মানে হচ্ছে আনন্দ। আমরা বলি না হুররে, যে আমরা জিতে গিয়েছি, আমরা খুব মজা করেছি, এই হচ্ছে আনন্দটা প্রকাশ করার জন্য হুররেটা ব্যবহার করা হয়। আর অ্যালাস মানে হচ্ছে হায় কি হলো, দুঃখ প্রকাশ করার সময় অ্যালাস ব্যবহার হয়। উই উইন। তাহলে দেখো হুররে দিয়ে হচ্ছে আনন্দ প্রকাশ করা হচ্ছে যে হুররে আমরা হচ্ছে জিতে গিয়েছি, এবং অ্যালাস দিয়ে বোঝাচ্ছে যে হায় আমি হচ্ছে দুঃখিত, আমি কষ্ট পাচ্ছি। তাহলে তোমরা দেখো, তাহলে আজকে আমরা দেখলাম পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি কি, চলো আমরা আরেকবার রিভাইজ করে নিই। সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। এগুলো দিয়ে বাক্যে বিভিন্ন ধরনের বাক্যাংশ বা বাক্য আমরা ব্যবহার করে থাকি এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে। আশা করি তোমরা আজকে শিখতে পেরেছো এবং তোমরা ভবিষ্যতে এগুলোর ব্যবহার সঠিকভাবে করতে পারবে। তাহলে আজকের ক্লাসটুকুই এতটুকুই থাক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, উপকৃত হয়েছো। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই আমার সাথে থাকবে। কোনো সমস্যা হলে অবশ্যই হচ্ছে আমাকে জানাবে। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।